এখন মনোযোগ দিয়ে শোনো, আমি একটু মানে সংক্ষিপ্ত আকারে ক্লাসটা করে যাচ্ছি। আমাদের অধ্যায়ের নাম হলো ডিজিটাল ডিভাইস, যেখানে আমরা বুলিয়ান বীজগণিত নিয়ে আলোচনা করব, ঠিক আছে? তো এবং বুলিয়ান বীজগণিত বা বুলিয়ান আলজেব্রা জিনিসটা কি? অ্যালজেব্রা অর্থই বীজগণিত। যে অ্যালজেব্রা ব্যবহৃত চলকে শুধুমাত্র দুইটি মান থাকবে, হয় সত্য মিথ্যা, 0 1, ইয়েস নো। বোঝা গেছে? এরকম দুইটি মান নিয়ে যে এখানে আলোচনা করা হয়, গাণিতিক কাজ করা হয়, সেটাই হলো বুলিয়ান অ্যালজেব্রা। সহজ কথাই হলো এটা। আর এটা আবিষ্কার করছে গণিতবিদ জর্জ বুল 1847 সালে। তার একটি গ্রন্থ দ্য ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিস অফ লজিক। অর্থাৎ এখানে তোমার বুলিয়ান অ্যালজেব্রায় কি কি ধরনের কাজ করতে পারবে, কি কি ধরনের কাজ করতে পারবে না, সেটা এখানে বলা আছে। যেমন ভগ্নাংশে লগারিদম বর্গ করা, ঋণাত্মক সংখ্যা নির্ণয় করা, কাল্পনিক মানগুলো নির্ণয় করা, এইগুলা এই ধরনের কাজ তুমি করতে পারবে না। জ্যামিতির কাজ করতে পারবে না, ত্রিকোণমিতির কাজ এখানে করা যায় না। এখানে শুধুমাত্র যোগ করা যাবে, গুণ করা যাবে। কি করা যাবে? যোগ, গুণ আর পূরক, এই তিনটি সাহায্যে যত কাজ সবগুলা করতে হবে। এটাই হলো তোমার বুলিয়ান অ্যালজেব্রার যে নিয়ম সেটা। এরপর হলো বুলিয়ান অ্যালজেব্রা যে রাশির মান পরিবর্তন হয় তাকে বুলিয়ান চলক বলে। এখানে চলক এবং ধ্রুবক এই দুইটা জিনিস থাকে। চলক মানে হলো যে মানগুলো পরিবর্তিত হয়। এগুলো তুমি যেহেতু ইন্টারে পড়ো, তোমাদের চলক কি সেটা জানার কথা। অর্থাৎ পরিবর্তনশীল মান, যার কোনো নির্দিষ্ট মান নাই, যার নির্দিষ্ট মান আছে সেটাকে বলা হয় ধ্রুবক, সেটাকে বলা হয় ধ্রুবক। আর যার নির্দিষ্ট মান আছে তাকে ধ্রুবক বলা হয়। যেমন 0 1 এগুলো হলো ধ্রুবক, এটা নির্দিষ্ট মান আছে। কোন চলকের মান যদি 0 ধরি তাহলে সেটা হয়ে যাবে ধ্রুবক। কোন চলকের মান যদি 1 ধরি, নির্দিষ্ট করে দিই, সেটা হয়ে যাবে ধ্রুবক। হিসাবটা বুঝতে পারছো তো? আচ্ছা ঠিক আছে, এখন আসো। তাইলে এই জিনিসগুলো আমরা অলরেডি বুঝছি, গত ক্লাসও কিন্তু এগুলো নিয়ে পড়ালেখা করছি। এরপরে হলো পূরক কি জিনিস? পূরক মানে 0 এর বিপরীত হলো 1, 1 এর বিপরীত 0। এটা হলো একে অপরের পূরক। অর্থাৎ কারোর কোনো কিছু পূরক বললে তার যেটা মান তার বিপরীত হিসাবে যদি 1 হয়, 1 এর পূরক হবে 0 আর 0 এর পূরক হবে 1। এবং পূরককে তোমার এই যে এই চিহ্নটা দিয়ে প্রকাশ করা হয়। উপরে একটা বার চিহ্ন দিবে অথবা প্রাইম চিহ্ন দিবে, যে কোনো একটা। বুঝে গেছে? অথবা প্রাইম চিহ্ন দিবে, অর্থাৎ এ এর পূরক এ প্রাইম, অর্থাৎ এর মান যা তার পূরক মান হবে এ প্রাইম দিয়ে সেটাকে প্রকাশ করব। এবার আসো, এরপরে আমরা এখন এখানে যে বুলিয়ান সত্যসিদ্ধ বা বুলিয়ান যে সূত্রগুলো তিন ধরনের। একটা হলো যোগ, অর, আরেকটা হলো এন্ড, গুণের কাজ যেগুলো করব সেটা। আর যেটা হলো পূরকের কাজ করব সেটাকে বলা হবে নট। এখন আসো আমরা এগুলো নিয়ে, এখন যোগের হিসাব কি, যোগের সূত্রগুলো কালকে পড়াইছিলাম, এগুলো আমি একটু শর্টকাট বলে দিই। 0 এর সাথে 0 যোগ করলে 0, 1 এর সাথে 0 যোগ করলে 1, 0 এর সাথে 1 যোগ করলে 1, আবার 1 এর সাথে 1 যোগ করলে সেটার মান 1। অর্থাৎ বুলিয়ান যোগের নিয়ম হলো এটা। এরপর হলো বুলিয়ান গুণের নিয়ম, যেটাকে ডট দিয়ে প্রকাশ করা হয়। 0 এর সাথে 0 গুণ করলে 0, 0 এর সাথে 1 গুণ করলে 0, 1 এর সাথে 0 গুণ করলেও 0, আবার 1 এর সাথে 1 গুণ করলে তার মান 1। এটা একবারে জেনারেল নিয়ম যেটা সেটা। এবার আসো পূরক। পূরকের মধ্যে দুটি সূত্র আছে, অর্থাৎ 1 এর পূরক বলা হবে 0 কে, আবার 0 এর পূরক বলা হবে 1। অর্থাৎ যার উপর পূরক থাকবে তার বিপরীত মানটা নেওয়া হবে। সহজ হিসাব, যেহেতু এখানে 0 এবং 1, অথবা ইয়েস নো, অথবা অন অফ, এই যে তিনটি, অর্থাৎ একটা থাকলে অন্যটা তার বিপরীত মানটা তার পূরক মান হিসেবে আসবে। যেমন এখানে একটা উদাহরণ দিই, যেটা যেমন এর মান যদি তুমি 1 ধরো তাহলে এ এর পূরক মান হবে 0। সহজ হিসাব। এবার আসো আমরা আজকের ক্লাস, যেটা মেইন ক্লাস সেটা, যেহেতু গত ক্লাসে এই টপিকগুলো নিয়ে আলোচনা করছি। এখন উপপাদ্য। আসো, উপপাদ্য মানে হলো সূত্র। এই সূত্রগুলো কি? যোগের সূত্রগুলো অলরেডি আমরা পড়ছি। এর সাথে 0 যদি যোগ করো, এর মানে আবার যেটাই হোক, এর সাথে 0 যোগ করলে তার ফলাফল আসবে এ, আবার এর সাথে 0 গুণ করলে তার ফলাফল আসবে 0। অর্থাৎ এটা যে কোনো একটা চলক হিসেবে তুমি এটাকে নিলে আর কি। এরপরে হলো এর সাথে এর পূরক মান যদি তুমি কি করো, এর সাথে তুমি যদি এর পূরক মান, এইটা হলো এ আর এটা হলো এর পূরক মান, তার সাথে তুমি তার যদি যোগ করো তার ফলাফল আসবে 1। অর্থাৎ তুমি এর মান যদি কি ধরো
ধরলাম আমি 1 ধরছি, তাহলে এর পূরক মান হবে অবশ্যই 0। তার মানে 1 এর সাথে তুমি কি করলা, 0 যদি কি করো যোগ করো, তাহলে তার ফলাফল অবশ্যই 1 আসবে। ঠিক একই রকম এর মান যেহেতু আমি 0 ধরে নিলাম, তাহলে এর পূরক মান অবশ্যই তার 1 হবে বিপরীতটা। তাহলে এবার ধরো 0 এর সাথে তার মানে তুমি কি করতেছো 1 যোগ করতেছো, তাহলেও তার মান 1 হয়। অর্থাৎ এর সাথে এর পূরকের মান যোগ করলে তার ফলাফল কি আসবে 1। সহজ হিসাব, সূত্রটা বুঝছো তো? আচ্ছা এরপরে আসো, এরপর হলো গুণের ক্ষেত্রে ঠিক একই রকম, তুমি এর মান যা ধরবা তার পূরক মান যদি তুমি গুণ করো তার ফলাফল অবশ্যই 0 আসবে। একটু আগে যেটা বুঝাইলাম যোগের ক্ষেত্রে ঠিক একই রকম এর মান তুমি 0 ধরো 1 ধরো, তার পূরক মানের সাথে তুমি কি করলে গুণ করলে তার ফলাফল আসবে 0। এরপরে হলো এর সাথে যোগ করলে তার ফলাফল a, অর্থাৎ 1 এর সাথে 1 যোগ করলে যেরকম তার ফলাফল 1 হয়, এর সাথে যোগ করলেও তার ফলাফল আসবে a। এখন a একটা হোক, দুইটা হোক, তিনটা হোক, চারটা হোক, যত এই যোগ করো তার ফলাফল অবশ্যই a। শুধু যে দুইটা হলে তা হবে তা না, তিনটা চারটাও যদি a একসাথে কি করো যোগ করো 4a হবে না, কি হবে শুধু a হবে। এখানে এখানে 4a 3a 5a এটা হওয়ার কোনো কি নেই, সুযোগ নেই। অর্থাৎ এটা এর সাথে a যোগ করলে a হয়ে যাচ্ছে দুইটা মিলি, আবার তাহলে এর সাথে a যোগ করলে আবার a হয়ে যাচ্ছে। তার মানে তুমি যত a যোগ করো না কেন তার ফলাফল অবশ্যই কি আসবে, শুধু a আসবে। এরপরে একই রকম এর সাথে a গুণ করলেও তার ফলাফল আসবে a। এর মানে আবার যাই ধরো তার সাথে আবার একই a গুণ করলে তার ফলাফল আসবে a। এবার এখানে দুইটা দিয়ে আমি দেখাচ্ছি, এটা তুমি 4টা 5টা 10টা 15টা 100টা এই যদি একের সাথে এক গুণ করে তার ফলাফল অবশ্যই a আসবে, অন্য কিছু আসবে না। এরপরে হলো এর সাথে 1 যোগ করলে 1 হয়, সেটা একটু আগে আমরা ওই যে 0 এর সাথে 1 যোগ করে সেই হিসাবটা বুঝেছি সেখানে। এবং এর সাথে 1 গুণ করলেও সেটা a হবে। এইগুলো হলো মৌলিক উপপাদ্য। এতক্ষণ যেগুলো পড়ছি এগুলো মৌলিক উপপাদ্য। এখন আসো আরো কিছু উপপাদ্য আছে। বিনিময় উপপাদ্য। বিনিময় উপপাদ্যটা কিরকম? বিনিময় উপপাদ্যটা যদি আমরা একটু দেখি তাইলে হবে এর সাথে যদি b বার কি করো যোগ করো, ধরলাম এর সাথে কি করতেছো b বার যোগ করতেছো, অর্থাৎ এর সাথে b এ যোগ করলে b বার হোক b হোক এটা একই, এর সাথে তুমি b যোগ করলা, তাহলে একই রকম b এর সাথে a যোগ করাও সেম কথা, এর সাথে b যোগ করা যে কথা b এর সাথে, অর্থাৎ ডানটা বামে বামটা ডানে যাক কোনো সমস্যা নাই, আগেরটা পরে হোক পরেরটা আগে হোক কোনো সমস্যা নাই, এই নিয়ম এখানে অ্যাপ্লাই করা যাবে। এরপরে হলো তোমার দ্বিতীয় সূত্র হলো ডানে হলো না বামে হলো সেটা কোনো ম্যাটার করে না, সেটা একই রকম সূত্র হবে। এরপরে হলো দেখো এইটা কিন্তু একটু গুরুত্বপূর্ণ সূত্র, তুমি এর সাথে বি প্লাস সিটাকে যোগ করলা, ঠিক একই রকম এ প্লাস বি এর সাথে সি যোগ করা সেম কথা, অর্থাৎ ব্র্যাকেটটাকে এদিক থেকে ওদিকে ডান থেকে বামে দিকে নিয়ে গেলাম, এতটুকুই। সূত্রগুলো বুঝছো তো? ঠিক একই রকম গুণের হিসাবেও যদি আসে, তিনটা জিনিস গুণ আছে, এর মধ্যে বির সাথে সি আলাদাভাবে গুণ আছে, এর সাথে পরে যদি গুণ করো সেটার ফলাফল যেটা এর সাথে বি আলাদাভাবে গুণ করে সেটা সি এর সাথে গুণ করলো একই ফলাফল আসবে। হিসাবটা বুঝছো তো? এইগুলো হলো, এগুলাকে বলা হয় বিনিময় সূত্র। এরপর হলো বিভাজন সূত্র। আসো বিভাজন সূত্র জিনিসটা কি? বিভাজন উপপাদ্য। বিভাজন উপপাদ্যটা বুঝতে হবে তোমাকে। দেখো এর সাথে বি প্লাস সি যদি গুণ আকারে থাকে তাহলে সেটার ফলাফল হবে এ বি প্লাস এসি, অর্থাৎ জেনারেল গুণ যেরকম ওই রকম। আচ্ছা এর সাথে তুমি ধরো আলাদাভাবে বি গুণ করলা, আবার এর সাথে আলাদাভাবে সি গুণ করলা, তাহলে তো এ বি প্লাস এসি হয় না, জেনারেল গুণ যেটা সেটা আর কি। তো এরপরে দেখো অন্য আরেকটা সূত্র আছে, এটা কিন্তু খুবই বুঝার এবং ভালো করে বুঝতে হবে। দেখো এটা কিন্তু দেখো এর সাথে বি প্লাস সি যোগ করলে কি হবে, বি এবং সি কিন্তু গুণ আকারে আছে, সেটা এর সাথে তুমি কি করবা যোগ করবা, তার ফলাফল কি হয় দেখো এর সাথে বি যোগ আবার সেটার সাথে গুণ এর সাথে সি যোগ। দেখো এটা কিভাবে হয়েছে এটা একটু দেখো ভালো করে বুঝো, এটা কিন্তু মানে ভালো করে একটু বুঝতে হবে, এটা তোমার দেখলে এমনি মনে হবে যে কিভাবে কি আসছে, এটা যদি
যদি আমরা না করি তাহলে বুঝবো না। তাহলে এখন আসলে এটা কিভাবে করা হয়েছে সেটা একটু দেখি। ধরো আমি বাম পাশটাকে নিই, অর্থাৎ আমি যদি তোমার এই বাম পাশটাকে নিয়ে কাজ করি, বাম পাশটাকে নিয়ে কাজ করি, তাহলে কি হয় দেখো, এটাকে আমি আলাদাভাবে লিখি। ধরো এইটাকে আলাদাভাবে লিখতেছি, দেখো, অর্থাৎ এ প্লাস বি এর সাথে তুমি কি করবা, এ প্লাস সি এর গুণ করবা, এ প্লাস সি কে কি করাবা, গুণ করাবা। তাহলে ফলাফল দেখি আমরা এটা আসে কিনা, এ প্লাস বিসি। এখন কিভাবে আসে দেখি। প্রথমে আসে সাধারণ নিয়মে গুণ করাই, এর সাথে এ গুণ করলাম, এ গুণ এ, তার সাথে আবার এর সাথে সি গুণ করলাম, তারপরে এ গুণ সি, তারপরে আবার বি এর সাথে একই রকম এ গুণ করলাম, আগে বি গুণ এ, তারপরে হলো তোমার প্লাস বি গুণ সি, বি গুণ সি। তাহলে এখন দেখো এর সাথে এই গুণ করলে তার ফলাফল কি আসে, অবশ্যই এ আসে। একটু আগে আমরা এই যে সূত্র পড়লাম, এর সাথে এই গুণ করলে তার ফলাফল এই আসে, ঠিক আছে। এরপরে দেখো এখানে কি হচ্ছে, এর সাথে আমার সি আসছে, আর এখানে আসছে কি, এর সাথে বির সাথে এ, বি এ। এখন আসো দেখো এখানে আমার প্রথমে কি আসতেছে, দেখো এখানে এখন দেখো এই দুইটার মধ্যে থেকে কি কমন যায়, এই দুইটার মধ্যে থেকে এ কমন যায়, তাই না। তো আমি এ কমন নিলাম, এ কমন নিলে দেখো 1 প্লাস সি, আবার এখানে এ পাশটাকে সেম ভাবে রেখে দিলাম, ঠিক আছে। আগে দেখো, আগে এখানে কি আসে সেটা দেখি, এই পাশটাকে সেম রেখে দিলাম। এখন দেখো 1 এর সাথে কোনো কিছুকে যোগ করলে সেটার ফলাফল কি হয়, দেখো 1 এর সাথে কোনো কিছুকে যোগ করলে সেটার ফলাফল কি হয়, 1 হয়, 1 হয় কিনা। সূত্র আগে মৌলিক উপপাদ্যগুলোতে দেখো এইখানে। তার মানে আমি এর সাথে 1 এর সাথে সি যোগ করলে তার ফলাফল 1, তার মানে এ গুণ 1, ঠিক আছে। এবার আসে এইখানে, এইখানে যা আছে তা আমি আবার লিখে ফেলি, ঠিক আছে। এখন দেখো আবার এখান থেকে আবার এই কমন যায়, এই কমন নিলাম, আবার দেখো এখানে 1 প্লাস বি আসে, এবং এই পাশে বিসি কে রেখে দিলাম। আবার দেখো 1 এর সাথে বি যোগ করলে ঠিক একই সূত্র, এই সূত্রটা, তার ফলাফল 1 আসে, তার মানে সেটাকে এ গুণ 1 প্লাস বিসি। এরপর দেখো আবার এর সাথে 1 গুণ করলে, এর সাথে 1 গুণ করলে তার ফলাফল কি, এ, এ, আর এখানে হলো আমার এটা হলো বিসি। তার মানে দেখো এ প্লাস বিসি মানে হলো এ প্লাস বি ইন্টু এ প্লাস সি। হিসাবটা বুঝছো তো, কিভাবে আসছে সূত্রটা, কিভাবে আসছে হিসাবটা বুঝছো। এটাই হলো তোমার এই সূত্র। তার মানে তোমার দেখো এত বড় অঙ্ক করা লাগবে না, জাস্ট এ প্লাস বি সি আকারে কিছু দেখলে সেটাকে তুমি এভাবে লিখতে পারবা, এ প্লাস বি ইন্টু এ প্লাস সি আকারে লিখতে পারবা। তাহলে সূত্রটা কখন ইউজ করবা বুঝা গেছে তো। অর্থাৎ ভিন্ন কোন জিনিস দুইটা গুণ আকারে আছে, তার সাথে অন্য একটা ভিন্ন জিনিস আছে, তাহলে ওই ভিন্ন জিনিস যেটা যোগ আকার আছে তার সাথে ওই যে দুইটা গুণ আকার আছে তাদেরকে আলাদা আলাদা ভাবে যোগ দিয়ে গুণ আকারে লিখবা। এরপরে হলো দেখো, এরপরে হলো ডি মর্গান উপপাদ্য। ডি মর্গান উপপাদ্যটা একটু দেখো, এটা খুবই গুরুত্বপূর্ণ, এখানে পূরকের হিসাব আছে। দেখো সূত্রটা একটু কি দেখো, এখানে কি দেওয়া, এ প্লাস বি, তার উপর এখানে এই যে একটা দাগ দেখতেছো, এই দাগটাকে বলে বার বা প্রাইম। তাইলে এ প্লাস বি এর উপর পুরোটার উপর একসাথে প্রাইম, আলাদা আলাদা না কিন্তু, পুরোটার উপর যদি কোনো প্রাইম থাকে বা বার থাকে, বার, তাহলে এগুলাকে সমান সমান দিয়ে যাবে। এখানে কিন্তু মাঝখানে যোগ, এটা সমান সমান দিয়ে প্রত্যেকটাকে আলাদা আলাদা ভাবে বার দিয়ে তার গুণ আকারে থাকবে।
তাহলে সূত্রটা কি বুঝছো তো? অর্থাৎ কোনো দুইটা সংখ্যা যদি যোগ আকারে থেকে তার উপরে নট পড়ে বা বার পড়ে, ঠিক আছে, তাহলে সেটা মানে হলো ওই সংখ্যাগুলো আলাদা আলাদা ভাবে নট হয়ে বা গুণ হয়ে সেটা কি হয়ে যাবে, বসবে। হিসাবটা বুঝছো? এটা হলো 1 নাম্বার সূত্র। দেখো আরেকটা সূত্র আছে। এই সূত্রটা কি? এটা ছিল যোগ থেকে গুণে নেওয়া। এখন দেখো গুণ থেকে যোগে নিব, গুণ থেকে যোগে নিব। গুণ থেকে যোগে কিভাবে নিব? এর সাথে বি যদি তোমার গুণ আকারে থাকে আর তার উপর পুরোটার উপর যদি আলাদা একসাথে বার থাকে, সেটা আলাদা আলাদা ভাবে তুমি যোগ আকারে লিখতে পারবা, তাদেরকে বার আলাদা করে করে। দেখো এখানে কিন্তু আলাদা বার না, একসাথে পুরোটা বার। হিসাবটা বুঝছো? অর্থাৎ কোনো দুইটা সংখ্যার উপর একসাথে যদি হোল বার থাকে অথবা দুইটা সংখ্যার সাথে যোগ করে যদি আলাদাভাবে হোল বার থাকে, তাহলে সেটা তার যোগ থাকলে গুণ আকারে আলাদা আলাদা হবে আর গুণ থাকলে যোগ আকারে আলাদা আলাদা ভাবে বার দিয়ে বসবে। কনসেপ্টটা ক্লিয়ার তো? সূত্রটা বুঝছো তো? একটা সূত্র পারলে অন্য সূত্র পারবা। আচ্ছা, এরপরে আসো অন্য সূত্র, সহায়ক উপপাদ্য। এই সহায়ক উপপাদ্যটা একটু দেখি। সহায়ক উপপাদ্যটা কি সেগুলো কি কি দেখো। কোন সংখ্যার উপর যদি ডাবল বার থাকে, কোন সংখ্যার উপর ডাবল বার, একটা না, এগুলো দেখো উপরের গুলোতে একটা একটা বার ছিল, যদি দুইটা বার একসাথে থাকে এটা সমান না, এটা হলো ডাবল বার। এটা কি ডাবল বার? তাহলে বারে বারে কাটা হয়ে যাবে, তার ফলাফল হবে নিচে সংখ্যা যেটা আছে শুধু সেটা। অর্থাৎ এখানে যদি আমি এই জায়গায় বি লিখি, তারপর একটা বার থাকলে এবং তার উপর যদি কোনোভাবে আরেকটা বার চলে আসে, তাহলে তার ফলাফল শুধু বি, মানে বারে বারে কাটা হয়ে যাবে, একটা বার আরেকটা বারকে কি করে দিবে, কেটে দিবে। এরপর আসো এইগুলাই হলো আমাদের মূল সূত্র। এই সূত্রগুলোকে কাজে লাগিয়ে আমরা এই অধ্যায়ে ডিজিটাল ডিভাইস অধ্যায়ের বুলিয়ান আলজেব্রার যে যোগ বিয়োগ গুলো আছে, গুণ আছে, এখানে কিন্তু বিয়োগ হয় না, হয় যোগ হবে আর গুণ হবে, আরেকটা হলো নট, পূরক হবে। ঠিক আছে, নট মানে পূরক, এই তিনটা হবে। এখন আসো আমরা অঙ্ক করব। অঙ্ক করার জন্য আমরা দ্বিতীয় লিঙ্কে ঢুকবো। আমাদের এই যে লিঙ্কটা এখন যেটা দেখতেছো এটা কিন্তু এখন শেষ হয়ে যাবে 5 মিনিটের ভিতরে। আমরা দ্বিতীয় লিঙ্কে প্রবেশ করব। দ্বিতীয় লিঙ্কে প্রবেশ করে আমরা অঙ্ক করব। প্রথম অঙ্ক যেটা 1 নাম্বার অঙ্ক। 1 নাম্বার অঙ্কটা কি বলা হয়েছে যে a প্লাস এ বি সমান এ, এটা কি করতে বলছে, দেখাতে বলছে। এটা একেবারে সিম্পল। তুমি দেখো এখান থেকে সবার প্রথমে কি নিবা 1 নাম্বার অঙ্কে, সবার প্রথমে তোমার 1 নাম্বার অঙ্কে কি দিবা, অর কি যাবে বলো? সবার প্রথমে এ কমন যাবে, কি যাবে, এ কমন যাবে। ঠিক আছে, 1 নাম্বার অঙ্কে সবার প্রথমে কি করব, এ কমন যাবে, তারপরে 1 প্লাস বি, তাহলে তোমার কি আসতেছে পরের লাইনে, কি আসতেছে পরের লাইনে আসতেছে 1 প্লাস বি, এটার কারণে তার মান হয়ে যাবে 1, তারপরে 1 অর্থাৎ এর সাথে 1 এর সাথে বি গুণ যোগ করাতে তার ফলাফল 1, আর ফলাফল 1 এর সাথে 1 গুণ এ গুণ করাতে তার ফলাফল এ। তাহলে বাম পাশ সমান ডান পাশ প্রমাণিত হয়ে গেছে কিনা? এটা হলো 1 নম্বর অঙ্ক। দেখো এগুলো সিম্পল, সব সূত্র যদি মুখস্থ রাখো তাইলে অঙ্কগুলো কিন্তু সহজে পারবা। আমি দিছি, এখান থেকে স্ক্রিনশট তুলে নাও। আর এগুলা বইতে আছে কিন্তু এগুলো গোছানো নাই আর কি, আমি তো তোমাদেরকে গোছাই দিছি। তাহলে 1 নম্বর অঙ্ক পারলাম। এবার আসো 2 নম্বর অঙ্ক। এখন 2 নম্বর অঙ্কে কি করব, এখন দেখো 2 নম্বর অঙ্কে বলছে a প্লাস a ইন্টু a বার প্লাস b, এটাকে কি করতে গুণ করলে তোমার a b যেন আসে। তাহলে সবার প্রথমে আগে আমরা বাম পাশকে নিব, সবার প্রথমে 2 নম্বর অঙ্কের লেফট হ্যান্ড সাইডকে নিব, লেফট হ্যান্ড সাইড। এখন এইটাকে সবার প্রথমে নরমাল ভাবে ভাঙাবা, এর সাথে এবার গুণ করব, এর সাথে এবার গুণ করব প্লাস এর সাথে বি, এর সাথে কি গুণ করব, এর সাথে এবার গুণ করলে তার ফলাফল কত আসে বলো তো? সব যদি আমি বলে দিই তাহলে তো হবে না, সূত্রগুলা মুখস্থ করে ফেলবা, সূত্রগুলা মুখস্থ না ফেললে অঙ্কগুলো করতে পারবা না। কোনো কিছুর সাথে তার বার গুণ করলে,
কোনো কিছুর সাথে কি তার বার মানে প্রাইম মান কি করলে প্রাইম মান গুণ করলে তার ফলাফল কি হয় বারের দেখো একই জিনিসের পূরক মান যদি তার সাথে কি হয় গুণ হয় তাহলে তার ফলাফল হবে 0 আর এখানে ab আবার কোনো কিছুর সাথে 0 যোগ করলে তার ফলাফল কি হয় যেটা আছে সেটাই হিসাবটা বুঝছো তো সূত্রগুলা মাথায় আসা ঢুকছে তো এখন এই তাহলে অঙ্ক দেখো রাইট হ্যান্ড সাইড পেয়ে গেলাম ঠিক সেভাবে এখানের অঙ্কগুলোও করতে হবে সূত্রগুলোকে কাজে লাগাই তবে সূত্রগুলো যেমন সে অনুসারে প্রয়োগ করতে হবে এখন আসলে এই 3 নম্বর অঙ্কটা দেখি এটা আমি আমার মতো করে করতেছি তুমি তোমার মতো করে খাতায় করো তারপর ফলাফল মিলাতে পারো কিনা আমাকে ছবি তুলে পাঠাবা এর সাথে এইবার গুণ করলে তার ফলাফল হয় 0 তারপরে ab এটাকে আমি রেখে দিই আপাতত তারপরে আবার b এবং এবার রেখে দিলাম আপাতত প্লাস b এর সাথে b গুণ করলে শুধু b ওকে এরপরে দেখো এটা তো 0 হয়ে গেল এখানে আমার 0 এর সাথে এখানে আমার শুধু ab থাকলো আর এখানে b বার b a বার প্লাস b এখন আমি এই দিক থেকে করি যে কোনো দিক থেকে করা যাবে বাট আমি এই দিক থেকে করলাম এখানে b কমন যায় b কমন নিলাম ওকে আর এখানে হলো a প্লাস a বার ঠিক আছে আর এখানে প্লাস b তার মানে এখন a এর সাথে a বার যোগ করলে তার ফলাফল কি আসে তার ফলাফল হলো 1 আর এখানে b আছে আর b এর সাথে 1 গুণ করলে তার ফলাফল হলো b তারপর b কি পারছো তুমি এইভাবে অঙ্কগুলো করতে হবে আচ্ছা এখন আসো তাহলে আজকে ক্লাস এতটুকুই মানে এই রিলেটেড অঙ্ক যদি আসে তাহলে পারবা তো প্রথমে তার মানে এর জন্য তোমাকে অবশ্যই সূত্রগুলো আগে মুখস্থ রাখতে হবে আমি যে সূত্রগুলো দিয়েছি এগুলো আগে মুখস্থ করবা আগামী ক্লাসে জিজ্ঞেস করব আর তোমার বইতে এক্স ওয়াই জেড দিয়ে যে অঙ্কগুলো করানো আছে এক্স ওয়াই জেড দিয়ে তুমি সেই অঙ্কগুলো করবা দেখো আমরা এখানে যেগুলো করছি এগুলো প্রমাণ করো সরল কিন্তু করি নাই তুমি ওইখানে মনে সরল করা বলা আছে যতটা সম্ভব বইতে তুমি সরল হলে সরল জাস্ট এগুলা সূত্র অনুসারে অঙ্ক করে লাস্টে যেটা আসে সেটাই অর্থাৎ ছোট করে যে মানটা আসে সেটাই ঠিক আছে আর ক্লাসটা তো অবশ্যই আমি তোমাদেরকে হ্যাঁ করার পরে আগামী ক্লাস করার আগে সকালে মানে যদি বিকালে ক্লাস করে তাহলে সকালে তুমি ছবিগুলো পাঠিয়ে দিবা